গণভোট অধ্যাদেশ হবে। গণভোট অধ্যাদেশটা হয়েছে হইল জুলাই সনদ বাস্তবায়ন আদেশের 6 নং ধারা অনুযায়ী, এবং সেই ধারার গণভোটে যদি হা হয় তাহলে কি হবে, না হয় তাহলে কি হবে। হা হলে কি হবে এ ব্যাপারে বলা ছিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশের 7 নম্বর ধারায়। সেখানে বলা ছিল গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তর প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট হা সূচক হলে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং পার্লামেন্ট গঠিত হবে। সংবিধান সংস্কার পরিষদের কাজ কি হবে? 180 দিনের মধ্যে তারা সংবিধান সংস্কার করে শেষ করবেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা, পার্লামেন্ট সদস্যরা যেভাবে শপথ নেন তারা এইভাবে শপথ নেবেন, যেভাবে সভা আহ্বান করেন এভাবে সভা আহ্বান করবেন। সংবিধান সংস্কার পরিষদের একজন সভাপতি হবে, একজন সহসভাপতি হবে। এই যে দেখেন, তারা পাশ করার পরে সংবিধান সংস্কার সভার আর শপথ নিলেন না, তার মানে সেটেল ম্যাটারকে আনসেটেল করলেন। গণভোটকে অধ্যাদেশ এখন সংবিধান সম্মত কি সংবিধান সম্মত না এই বিতর্ক করছেন, তার মানে আরেকটা সেটেল ম্যাটারকে আনসেটেল করলেন। যারা একটা সেটেল ম্যাটারকে আনসেটেল করতে পারেন, এইভাবে গণভোট হয়ে যাওয়ার পরেও গণভোটকে নিয়ে প্রশ্ন উত্থাপন করতে পারেন, তাদের ইন্টেনশন নিয়ে প্রশ্ন তোলাটা কি অস্বাভাবিক? অবশ্যই না। তাহলে তারা সেটেল ম্যাটারকে আনসেটেল করছেন কেন? কি কারণে করছেন? এই স্কিমের বাইরে তারা যাচ্ছেন কেন? মেজরিটি পেয়েছেন তাই। যেই মেজরিটি পেয়েছেন সেই আগের দিনে যে সমস্ত কথা বলে তারা স্বাক্ষর করেছেন, এই কথা তাদের মাথায় বেমালুম ভুলে গেছেন। এই প্রশ্ন আমরা উত্থাপন করলে যদি আমাদেরকে বলা হয় যে আমরা এটা আমরা সেটা, তাহলে তো ভুল হবে। আচ্ছা, বিশেষ মানে আমি 2-3টা জিনিস আপনার কাছে একটু জানতে চাই। প্রথম কথা হচ্ছে যে এই সংবিধান ছুঁড়ে ফেলার কথা হচ্ছে, বলা হচ্ছে যেটা 72-এর সংবিধান, কিন্তু এটা কি আসলে 72-এর সংবিধান? এই 72-এর সংবিধান থেকে তো 72-এর সংবিধান তো আসলে আওয়ামী লীগও মানে নাই, আওয়ামী লীগও পরে দেওয়ার ফেরতও যাইতে পারে না। এই সংবিধানের মধ্যে আল্লাহর উপর বিশ্বাসের কথা আছে, এই সংবিধানের মধ্যে রাষ্ট্রধর্ম ইসলামের কথা আছে। এই সংবিধানের সাথে 72-এর সংবিধানের আসলে মিলও অনেক কম। আমাদের প্রশ্ন হচ্ছে এই সংবিধান আপনারা ছুঁড়ে ফেলার জন্য এত ব্যস্ত কেন? 2 হচ্ছে আপনি যে মেজরিটির কথা বলছেন, আপনি সংবিধান সংস্কার পরিষদই করেন আর যাই করেন, এই মেজরিটি তো বিএনপির থাকবে। ও তো যদি এটা না করতে চায় তখনও তো এটা বাতিল করতে পারবে। আপনারা কেন যে কাজ ওনারা করেন নাই এই সন্দেহ ওনাদের উপর চাপাচ্ছেন? সন্দেহ কই? ওনারা কি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন? কিন্তু ওনারা তো বলছেন যে যে 4টা বিষয়ে আপনারা গণভোট দিয়েছেন, এই 4টা বিষয় ওনারা পালন করবেন। সংবিধান সংস্কারটা উনি নিতে পারেন নাই কারণ আপনারাই মানে লার্নেড অ্যাডভোকেটরাই কেউ কেউ বলেছেন যে এটা আসলে নেওয়া যায় না, সংবিধানের রক্ষার শপথ নিয়ে সংস্কারের শপথ নেওয়া যায় না। আপনি একটু আপনার মন্তব্য করেন। আমার এটা কেমন কথা? তাহলে তারা আদেশটা মানছেন না। একজন অ্যাডভোকেট বা গ্রুপ অফ অ্যাডভোকেটের মতামতের ভিত্তিতে কোন আইনকে অমান্য করা যায়? কোন আইন যখন ইমপ্লিমেন্ট করার প্রক্রিয়ার মধ্যে যে স্কিম দেওয়া হয়েছে, ওই স্কিমটা কোনো ব্যক্তি বিশেষ কিংবা কোনো গ্রুপ বিশেষের কথার ভিত্তিতে আমি আপনাকে অমান্য করতে পারি? আপনি আইন সম্পর্কে ভালো ধারণা আছে, আমিও বলছি আপনাকে, একটা আইন যদি অসাংবিধানিক ঘোষণা করতে হয়, ইট মাস্ট বি ডিক্লেয়ার্ড বাই দি হাইকোর্ট ডিভিশন। যতক্ষণ উচ্চ আদালত একটা আইনকে অসাংবিধানিক ঘোষণা না করেছে, ততক্ষণ আমরা সকলে মিলে কি এটা অসাংবিধানিক ঘোষণা করতে পারি? আচ্ছা, ছোট্ট একটু টেকনিক্যাল প্রশ্ন আমার জানার জন্য আমি একটু করে রাখি। যেহেতু গণভোট এবং এইটা একটা আদেশের মাধ্যমে, রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে এটা করা হয়েছিল, এখন এইটা যেহেতু পার্লামেন্ট এনাক্ট করে নাই, এটা আপনি বাতিল হয়ে যাবে না, নন ফাংশনিং হয়ে যাবে না? দ্বিতীয়টা, একটা তো হলো জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, এটি অর্ডিন্যান্স না, এটিকে আদালতে পার্লামেন্টে উপস্থাপন করার কোনো রিকোয়ারমেন্ট নাই। কিন্তু যেটি গণভোট অধ্যাদেশ, এটি পার্লামেন্টে উপস্থাপন করে 30 দিনের ভিতরে অনুমোদন করার রিকোয়ারমেন্ট আছে এস পার আর্টিকেল 93। যদি তাই হয়, তারা তো এখন বলছেন যে গণভোট অধ্যাদেশ তারা অ্যাপ্রুভ করবেন না, অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। যেহেতু তাদের মেজরিটি আছে, তারা প্রস্তাব করেছেন বিশেষ কমিটিতে গণভোট অধ্যাদেশ অটোমেটিক্যালি ল্যাপস হয়ে যাওয়ার জন্য। আচ্ছা বলেন, গণভোট হয়ে গেল, 70% মানুষ ভোট দিয়ে দিল, ভোট দিলে কি হবে তা
সেকশন 7 এ উল্লেখ করা হলো। সেকশন 7 এর এই কনসিকুয়েন্স কিছুই আপনি মানছেন না, না মেনে নিজে নিজে ডিক্লেয়ার করে দিচ্ছেন যে এটা হলো অসাংবিধানিক। কার ভিত্তিতে, কিসের ভিত্তিতে, কোন আদালত বলেছে অসাংবিধানিক? কোন আদালতে চ্যালেঞ্জ করেছেন? কোন বাংলাদেশের কোন সুপ্রিম কোর্টের কোন আদালত কি বলেছে তা অসাংবিধানিক? এই কাজ যারা করতে পারে মানে সংবিধানের সন্দেহ জাগবে না? সংবিধানের নাই অর্থে অসাংবিধানিক বলা হচ্ছে আর কি, সংবিধানের নাই। তো সেটা তো সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। সংবিধানী নাই অর্থে অসাংবিধানিক বলে আপনি বক্তব্য দিতে পারেন, আপনি কি অমান্য করতে পারেন? আপনি বক্তব্য দিতে পারেন, রাজনৈতিক বক্তব্য দিতে পারেন যে এটা অসাংবিধানিক। আপনি কি বলতে পারেন একটা আইন যেটা কার্যকর আছে, এই কার্যকর আইনকে আপনি বলতে পারেন যে এটা আমি মান্য করব না? কিসের জুড়ে বলছেন এটা? আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে আদালতের ব্যাখ্যা অবশ্য প্রয়োজনীয় ছিল, কিন্তু আবার পাশাপাশি সংবিধানে নাই এরকম কোনো আইন, সংবিধানের সাথে সংঘাতপূর্ণ এরকম কোনো আইন আপনা আপনি বাতিল হয়ে যাবে না, এটা কখনো এক্সিস্টই করতো না, এরকম ভাবে বাতিল হয়ে যাওয়ার বিধানটাও আছে, ঠিক না? আছে, কিন্তু যা কিছু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আপনি আইন করতে পারেন, আপনি মানে রাষ্ট্রপতি মাথায় পিস্তল ধরে, এটা আমি বলতে চাই না, কিন্তু ধরেন আপনি রাষ্ট্রপতিকে বাধ্য করতে পারেন একটা আদেশ করতে, কিন্তু এটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় এটা আপনা আপনি বাতিল হয়ে যাবে না, মানে এটা এক্সিস্টই করতো না, এরকমই একটা অবস্থা হবে না এটার? সেটা হলো তাহলে আপনাকে কোর্টে গিয়ে বলতে হবে যে দিস ল ইজ আলট্রা ভাইরাস দ্য কনস্টিটিউশন। সেইখানে যদি শুনানি হয়ে কোনো কোর্ট বলে ইয়েস দিস ইজ আলট্রা ভাইরাস দ্য কনস্টিটিউশন, অনলি দেন আপনি বলতে পারেন দিস ল ইজ আনকনস্টিটিউশনাল। কিন্তু তাকে আপনি করেছেন? ওকে, না করে আপনি কি করছেন? মেজরিটির জোর দেখাচ্ছেন। এই জন্য তো আমাদের অবিশ্বাস, আমরা অবিশ্বাস তো খামাকা করিনি। একটা আপনি যে বলছেন না যে একটা সেটেল ম্যাটারকে আনসেটেল যখন করা হয় তখন অবশ্যই একটা পার্টনার যদি এই কাজ করে আরেকটা পার্টনারের মধ্যে অবশ্যই সন্দেহের উদ্রেক হবে। সেটাই হয়েছে। আচ্ছা বেচে মনির, আপনার কাছ থেকে তো অনেক কিছু শিখি, আরেকটা টেকনিক্যাল জিনিস একটু জানতে চাই। সংবিধানের তো পরিবর্তন হয়েছে রাষ্ট্রপতির কিছু জারি করা অধ্যাদেশ এবং আদেশ দিয়ে, এই পরিবর্তনটাকে ইনকর্পোরেট করে কি কোনো সংবিধান ছাপা হয়েছে ইন্টারিমের আমলে প্রকাশ? এটা কেন করা হয় না? এটা কেন মানে না ছাপা, এটা এখানে কোনো পরিবর্তন আনা হয় না। এখানে বলা হয়েছে আমরা কতগুলো বিষয়ে আমরা একমত হয়েছি, একমত হয়ে আমরা বলেছি এই এই বিষয়গুলো আমরা পরিবর্তন করব। পরিবর্তনটা কিভাবে করব এটা একটা আদেশের মাধ্যমে বলা হয়েছে এবং সেটা আমরা সংবিধান সংস্কার পরিষদে করব। সেই পরিষদকে বিএনপি এখন শপথ নিচ্ছে না, শপথ না নিয়ে বলছে, ব্যাখ্যা দিচ্ছেন সালাউদ্দিন সাহেব, ব্যাখ্যা দিচ্ছেন আমাদের বর্তমান ল মিনিস্টার, ব্যাখ্যা দিয়ে কি বলছেন? অথচ এই আইনগুলো প্রক্রিয়ার সঙ্গে ওনারা দুজনেই জড়িত ছিলেন। এখন কি আমরা ওনাদেরকে সন্দেহের চোখে দেখবো না? নিশ্চয়ই দেখবো। ওকে, আসলে তো কথা হইতেছে প্রক্রিয়া নিয়ে, আমরা একটু প্রক্রিয়ার মধ্যে আসি। সংবিধানে পরিবর্তনটা সংবিধানে মানে সংবিধান কোনো পরিবর্তন করা হয় নাই, সংবিধানটা অ্যাজ ইট ইজ আছে। সংবিধান পরিবর্তন তো করা হয়নি। ওকে, সংবিধান এজ ইট ইজ থাকলে যা কিছু মানে আপনি নির্বাচনে অংশ নিয়েছেন সংবিধান দিয়ে, আপনি এখন আদালতে আইন পরিচালনা করছেন সংবিধান দিয়ে, সংসদ পরিচালিত হচ্ছে সংবিধান দিয়ে, এখন এই সংবিধানে যা কিছু আসে সেইভাবেই তো সংসদে চলতে হবে নাকি? কি করবে আর? মানে হ্যাঁ দেখেন, এটাই প্রশ্ন। দেখুন, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা এখন এসে হাজির হয়েছি, এই প্রক্রিয়াটাকে আপনি সংবিধানের ভিতরে ব্যাখ্যা করতে পারবেন না। ওকে, this is something extraordinary circumstances. That extraordinary circumstances started on 5th August. Okay. সেখানে 5th August, 6th August, 7th August, 8th August একটা সরকার হলো। যে ধরনের সরকার আমরা পেলাম, এই ধরনের সরকার কিন্তু সংবিধানের মধ্যে আর নয়। একই সাথে আমরা যে অ্যাটর্নি জেনারেলের নিয়োগ দিলাম, এটাও কিন্তু আর নয়, কারণ অ্যাটর্নি জেনারেলের নিয়োগ দিতে হয়, অ্যাটর্নি জেনারেল তো 7 তারিখ হয়ে গেছেন, সরকার হয়েছে 8 তারিখ। অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল কে? রাষ্ট্রপতির পরামর্শে। রাষ্ট্রপতি। প্রাইম মিনিস্টার কোথায়? প্রাইম মিনিস্টার অ্যাডভাইস কোথায়? ওকে, রাষ্ট্রপতি দিতে পারে না তো উইদাউট দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার। দেয়ার ওয়াজ নো প্রাইম মিনিস্টার দেন, দেয়ার ওয়াজ নো চিফ অ্যাডভাইজার দেন। এক্সট্রাঅর্ডিনারি। সেকেন্ড হলো এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস, গভর্নমেন্ট এক্সট্রাঅর্ডিনারি, অ্যাটর্নি জেনারেল এক্সট্রাঅর্ডিনারি, বেগম খালেদা জিয়ার মুক্তি এক্সট্রাঅর্ডিনারি। বেগম খালেদা জিয়াকে যে প্রথম দিন মুক্তি দেওয়া হয়েছে তখন কি কোনো প্রাইম মিনিস্টার ছিল? না, রাষ্ট্রপতি অ্যাডভাইস করেছে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য। রাষ্ট্রপতির অ্যাডভাইস পেল কোথা থেকে? রাষ্ট্রপতি কারা দিয়েছে? রাষ্ট্রপতি এক ছাড়াই এক্সট্রাঅর্ডিনারি যে
এক্সট্রাঅর্ডিনারি যে অ্যাক্ট করবে ওইটা 106-এ কভার করার জন্য ওরা কোর্টে গিয়ে 106 তো তখন হয় নাই। না 106 তো তখন হয় নাই। ভূতাপেক্ষ কভার করছে তো। নো, ভূতাপেক্ষ কভার করে নাই। আপনি দেখলেই দেখবেন 160 অপিনিয়নটা দেখলেই দেখবেন। নো, ইট ওয়াজ নট। এবং একইভাবে সর্বশেষে আপনি দেখেন যে পার্লামেন্টটাকে ভেঙে দেওয়া হয়েছে 7 তারিখে, এই পার্লামেন্ট কার অ্যাডভাইসে ভেঙে দিয়েছে? ডিড দি প্রাইম মিনিস্টার ইন রিটেন ফর্ম অ্যাডভাইস দি প্রেসিডেন্ট টু ডিসলভ দ্য পার্লামেন্ট? আনসার ইজ নো। আমার কাছে মনে হয় যেহেতু সার্কামস্টেন্স এক্সট্রাঅর্ডিনারি এবং যেহেতু 106-এ আসলে সুপ্রিম কোর্টের কাছে এটার অপিনিয়ন চাওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্ট এটাকে এন্ডোর্স করছে, আমার কাছে মনে হয় যে এই বিতর্ক আমরা এখন আর না করলেও পারি আর কি। না, পারি না, এটাই হলো, এটাই আপনার ভুল। আমার পারি না বললে তো কাজ হবে না। ওকে, এই বিতর্ক আমরা ইউর রং আন্ডারস্ট্যান্ডিং। তো এই বিতর্ক করলে তো মানে এই 2026-এ আমরা যে নির্বাচন দেখছি, সেই নির্বাচন, তার আগে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার দেখছি, সবগুলি অবৈধ ছিলেন। যে অ্যাডভোকেট সালাউদ্দিন, উনি আসলে মানে অ্যাডভোকেট নন, মানে ল পড়েছেন উনি। সালাউদ্দিন আহমেদের কথা আপনি শুনেছেন কিনা, শুনলে সেটা সম্পর্কে আপনি আসলে কি বলতে চান? 2 নাম্বার, উনি বলতে চাইছেন যে আসলে ঐক্য বিনষ্ট করার জন্য এবং নানা কারণে সন্দেহ সংশয়ের বীজ বপন করে অন্য কিছু করার জন্য আপনারা কোনো কিছু করতেছেন কিনা। 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে আমার, সেটি হচ্ছে যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এটি বলেছেন যে আপনারা আসলে এই সংবিধানটা ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছেন, কারণ এটা আপনাদের এরকম মনে হইতে পারে কারো কাছে যেটা 71-এ জামাতে ইসলামী যেহেতু যেটা ভাবছিল সেটা হয় নাই, সে পরাজয়ের দলিল কিনা। এগুলি আপনি বলবেন, আপনি নোট নিচ্ছেন। আমি শুধু দর্শকদের কয়েকটা মন্তব্য শোনাই। একটি মন্তব্য হচ্ছে দর্শক উনি করছেন ডাক বুকিং, উনি অনেকবার করে করছেন যে খালেদা জিয়া সংবিধান ফেলে দিতে চেয়েছিলেন কেন, এই জবাবটি আরেকজন দর্শক ভিলেজ ফান 6510 তিনি বলছেন পঞ্চদশ সংশোধনী আর সংবিধান কি এক জিনিস কিনা, অর্থাৎ খালেদা জিয়া পঞ্চদশ সংশোধনী ফেলে দিতে চেয়েছিলেন, সংবিধান নয়। আরেকজন দর্শক উনি মোহাম্মদ জামাল মিয়া, উনি বলছেন এদেশের সবচেয়ে খারাপ চক্র হইল সাংবাদিক, এরা স্বার্থের জন্য কত না কিছু যুক্তিতর্ক আনতে পারে, এদেরকে বয়কট করা উচিত, অর্থাৎ আমাদের। হাওয়েভার শিশিরমণির আপনি যদি একটু বলেন। একটা কথা ভাই ক্লিয়ার, বিএনপির অবদান থাকবে না কেন? অবশ্যই বিএনপির অবদান আছে, জামাত ইসলামের অবদান আছে, এনসিপির অবদান আছে, অনেক বামপন্থী অর্গানাইজেশনের অবদান আছে, অনেক ব্যক্তির অবদান আছে, অনেক সাংবাদিকতার অবদান আছে, অনেক লয়ারের অবদান আছে। সুতরাং অবদান নিয়ে আজকের বিতর্ক নয়। এভরিবডি হ্যাজ ইজ ওন কন্ট্রিবিউশন, ইট হ্যাজ টু বি অ্যাডমিটেড। এটা যদি অ্যাডমিট আমরা না করতে পারি তাহলে আমরা ছোট মনের মানুষ হব, মিন মাইন্ডেড হব। যারা কন্ট্রিবিউশন করেছে এভরিবডি শুড বি গিভেন ডিউ রেসপেক্ট। এই সেটে বিতর্ক এখানেই শেষ। কেউ যদি তার ব্যত্যয় ঘটায়, এটার যদি কেউ ব্যত্যয় ঘটায়, এই ব্যত্যয় ঘটানোর দায় দায়িত্ব ওই ব্যক্তিকে নিতে হবে। ওই ব্যত্যয় ঘটার দায় দায়িত্ব রাজনৈতিক ভাবে ওই দলকে নিতে হবে। বাস, দ্যাট ইজ হোয়াট ইজ মাই স্টেটমেন্ট। বাট সেকেন্ড ইস্যু ইজ, আমরা যে বারবার বলছি, আন্দালিব রহমান পার্থ ভাই যে কথাটা বলছেন এটা ইমোশনাল। আমার এই ভাই প্রায়ই লোক হাসানোর জন্য, হাততালির জন্য অনেক অযৌক্তিক কথা বলে থাকেন। ইট ইজ হিজ ফ্যাশন, বাট আই রেসপেক্ট হিজ ফ্যাশন। থার্ড কথা হলো, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার কোনো কিছুতেই আমরা এগ্রি করি নাই। দ্যাট ইজ এ রং স্টেটমেন্ট। I participated in the consensus commission as a counterpart of Salahuddin Bhai. Days after days we debated and we concluded. সেই কনক্লুশনটা কি ছিল? ওই কনক্লুশন থেকে যখন সালাউদ্দিন ভাই সরে গিয়ে ভিন্ন ব্যাখ্যা দেন, তখন আমরা বলি সেটেলড ম্যাটারকে আনসেটেল করা হচ্ছে। দিস ইজ হোয়াট ইজ মাই আর্গুমেন্ট। আমরা কিন্তু ওই ব্যাখ্যা থেকে সরে না গেলে সেটেল ম্যাটারকে আনসেটেল করে ফেলতেছেন, এই কথা আমি জীবনেও বলতাম না। কিন্তু এখন কি বলছেন উনি? পার্থ ভাই যে কথা বলছেন, আমরা 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিচ্ছি কারণ এটার সঙ্গে একটা ঐতিহাসিক বিষয় ধরে, মোটেও না। ইট ইজ এট অল নট। হয়তো আমার এই ভাইয়ের প্রস্তাবটা ভালো করে পড়ার সুযোগ তিনি পান নাই। সংবিধান সংক্রান্ত 47টা সংস্কারের প্রপোজাল এসেছে, তার মধ্যে 30টাতে আমরা সকলেই একমত হয়েছি, 17টাতে সংবিধান ছুঁড়ে ফেলার দেওয়ার প্রশ্ন কোথায় আসতেছে? ব্যারিস্টার শিশিরমণির, আমি আজকে বলি যে আজকে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বাদেও আরেকজন তরুণ রাজনৈতিক নেতার বক্তব্য খুবই আলোচিত হয়েছে, নানা জায়গায় ভাইরাল হয়েছে। উনার নাম জনাব হাসনাত আব্দুল্লাহ। উনি বলছেন উনি কিভাবে
বলছেন আপনি দেখেন সংবিধানকে যারা ছুঁড়ে ফেলতে চান তাদের স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়ার মধ্য দিয়ে খালেদা জিয়াকে অপমান করা হয়েছে কিনা, বেগম খালেদা জিয়াকে অপমান করা হয়েছে কিনা ভেবে দেখার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখ্য সমন্বয়ক হাসান আব্দুল্লাহ। অর্থাৎ আপনারা হচ্ছেন সংবিধান ছুঁড়ে দেওয়া পার্টি, ছুঁড়ে ফেলে দেওয়া পার্টি। আর মানে এটা কিন্তু স্পষ্ট, এই বক্তব্য যখন হাসান আব্দুল্লাহ দিচ্ছিলেন তখন কিন্তু জামাতে ইসলামের যারা সংসদ সদস্য আছে, আপনি যেহেতু সেশনটি দেখেছেন সেজন্য আপনাকে বলি, তারা কিন্তু সমর্থন করেছেন তার কথা। যারা সংবিধান ছুঁড়ে ফেলতে চান তাদের স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়া ভুল হচ্ছে। আপনারা সংবিধান ছুঁড়ে ফেলতে চান, স্বাধীনতা বিরোধী ট্যাগটি নিতে চান না। আমি বলি আপনাকে, উত্তরটা হলো, জি, আজকের আলোচনা হয়েছে মুলতবি প্রস্তাবের পার্ট হিসেবে। আচ্ছা, আরো ব্যাকে যাই, চলেন। এই মুলতবি প্রস্তাবের নোটিশ দিয়েছেন বিরোধী দলীয় নেতা। এই মুলতবি প্রস্তাবের নোটিশ দেওয়ার কি কোনো প্রয়োজন ছিল? আনসার ইজ নো। কেন হলো প্রয়োজন? প্রয়োজন হলো যখনই বিএনপি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এর যে প্রক্রিয়া থেকে সরে গিয়ে নিজের মতো করে সংবিধানকে ব্যাখ্যা করা শুরু করলো, তখন প্রশ্ন আসলো আজকে সংসদে এটা আলোচনার বিষয়। আজকে কিন্তু সংসদে এটা আলোচনার বিষয় হওয়ার কথা না। আপনি দেখেন একটা রোড ম্যাপ ঠিক করা হয়েছে, রোড ম্যাপটা আপনি মানছেন না দেখে আজকে এটা আলোচনার বিষয়। যদি মানতেন তাহলে আলোচনার বিষয় হতো না। আমাদের আলোচনার বিষয় হতো। আমাদের আরেকটা বিষয় এবং এখানে সালাউদ্দিন সাহেব আজকে যে কথাটা বলছেন খুবই অবজেকশনেবল। একটা লিডারশিপের ক্রেডিবিলিটি ডিপেন্ড করে কনসিস্টেন্সির উপরে। আপনি মহিউদ্দিন ভাই আমার সঙ্গে যদি এক কথা বলেন, আরেকজনের সঙ্গে আরেক কথা বলেন, নিশ্চয়ই আপনি ক্রেডিবল হবেন না। আপনার ক্রেডিবিলিটি যদি ধ্বংস হয় তাহলে ঠিকানা টক শো লাইট হয়ে যাবে। অবশ্যই আমি আইনজীবী, আমার কথা অবশ্যই আপনাকে আমরা সকলেই তাই মনে করি। আমরা তার আই উইটনেস। ওকে বেশা মনির, আমি এই প্রসঙ্গটাতে আমার একটু অন্য প্রসঙ্গে যাইতে হবে। আমি শুধু এই জায়গাটা আপনি একটু প্রশ্ন বলতে, বিএনপি কিন্তু বাস্তবায়ন নিয়ে কোনো প্রশ্ন তুলতেছে না, বিএনপি বলতেছে প্রক্রিয়া নিয়ে প্রশ্ন। আপনারা সেই জায়গায় বিএনপিকে সুযোগটা দিচ্ছে না কেন? আপনারা প্রক্রিয়াটার ছাড়া বিএনপি কিন্তু আপনাদের এই জুলাই সনদে যা যা কিছু আছে, আপনাদের বলতেছে আমাদের সবার জুলাই সনদের যা যা কিছু আছে তা নিয়ে কিন্তু আসলে কোনো কথা বলতেছে না। বিএনপিকে এই সুযোগটা কেন দেওয়া হচ্ছে না? শুধু মানে প্রক্রিয়াটা এই জায়গাটা দুটো শব্দ দেখবেন, একটা শব্দ হলো সংবিধান অ্যামেন্ডমেন্ট, আর একটা শব্দ হলো সংস্কার। রাইট। সংস্কারের পথে যখন আমরা হাঁটছি তখন অ্যামেন্ডমেন্টের চাইতেও একটু বাড়তি কিছু আমরা করতে যাচ্ছি, যেখানে বড় ধরনের কিছু পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে এগ্রিমেন্টের ভিত্তিতে। এই প্রস্তাবটাকে রিয়েলিটিতে আনতে গেলে, সংস্কার করার প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলে, পরবর্তীতে আদালতে উপস্থাপন করে অসাংবিধানিক ডিক্লেয়ার করার যে প্রবণতা আমাদের দেশে আছে, এইটার এগেনস্টে একটা সেফগার্ড হবে। এইটাকে মাথায় নিয়ে আমরা সংবিধান অ্যামেন্ডমেন্টের চাইতেও যেহেতু একটু বড় কিছু করার প্রস্তাব করা হয়েছে, ছুঁড়ে ফেলার প্রস্তাব না, কিন্তু অ্যামেন্ডমেন্টের চাইতেও একটু বড় কিছু করার প্রস্তাব করা হয়েছে, যেখানে এক ব্যক্তি দুইবারের বেশি প্রাইম মিনিস্টার হতে পারবেন না, যেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে, যেখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে একচ্ছত্র অধিকার প্রধানমন্ত্রী থাকবে না, যেখানে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ গঠিত হবে, যেখানে স্বাধীন দলীয় প্রধান সরকার প্রধান হবে না। বিরোধী দলের প্রধান কি দলের প্রধান থাকতে পারবেন সংসদে? বিরোধী দলের প্রধান, এখানে বিরোধী দলের প্রধানের ব্যাপারে কিছু বলা হয় না। কেন? এটা কারণ আমাদের সংবিধানে বিরোধী দলের প্রধানকে নিয়ে তো স্পেসিফিক কোনো আলোচনা নাই। ওকে, আমার মনে হয় যে যেসব বিষয়গুলি বেলশামনি তুলছেন সেগুলি পুরোপুরি তুলছেন। আমি শুধু কয়েকটা গুচ্ছেস প্রসঙ্গে আপনার কাছে একটু আসতে হবে, সেটাও আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে। তার আগে আমি আমার সম্পর্কে একটা বক্তব্য পড়ে শোনাই। এটা বোধহয় ব্যারিস্টার শিশির মনিরের কথায় উৎসাহিত হয়ে একজন লিখছেন, উনার নামটা খুব সুন্দর, উনার নাম হচ্ছে এ ফ্লোটিং পাইরেট। অনেকগুলি মন্তব্য করছেন, এর মধ্যে একটা মন্তব্য হচ্ছে এরকম: খালেদ ভাই, আপনি যেভাবে একটা নির্দিষ্ট প্যাটার্নের চাকরি বদলান তাতে সহজেই বোঝা যায় আপনি কোনো এজেন্সির এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত। সহজেই বোঝা গেছে আপনি কোনো এজেন্সির এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত। হাওয়েভার শিশির মনির, আপনার কাছে প্রশ্নটা হচ্ছে, আপনি কি মনে করে যাদেরকে আবরার ফাহাদ হত্যাকারীদের মামলাটা আপনি নিয়েছিলেন তাদের মধ্যে কেউ শিবির কর্মী ছিল কিনা? আপনি এটা নিয়ে 1 মিনিট একটু বলে আমরা আজকে শেষ করতে চাই।
এটা আমাদের না, দর্শকদের অনেকে প্রশ্ন। এরকম কিছু না। আপনি জানেন আমি সুপ্রিম কোর্টে আইনজীবী, আমি অনেক সেন্সেশনাল ক্রিমিনাল কেসেসও করেছি, কনস্টিটিউশনাল কেসেসও করেছি। মানুষ আমাদের কাছে আসে, বিভিন্ন জন অনেক কমপ্লেক্স ইস্যু নিয়ে আসে। ও, আসলে আইন পেশার এই এই স্টেজে এসে আমরা যেগুলো নিয়ে আদালতে ফাইট করি এগুলো সবই কমপ্লেক্স ইস্যু। ওকে, কোনো ইজি বিষয় নিয়ে মানুষ আমাদের কাছে আর এখন আসে না। আমি একটা সুতরাং কে কোন দল, কে কোন মত এখানে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো ইস্যু নিয়ে আমাদের কাছে আসে। এক্স্যাক্টলি রতন ভাইকে সাক্ষী রেখে আমি একটা কথা বলি, দর্শকরাও সাক্ষী থাক। সেটা হচ্ছে যে আমার কাছে কেউ যখন মানে আগের সরকারের সাথে থাকার কারণে বা কোনো কারণে যখন তারা মামলা মোকদ্দমার মধ্যে আসে, তারা যখন কোনো আইনজীবীর কথা আমার কাছে জানতে চায়, আমি সরাসরি জনাব শিশির মনিরের কথা বলি যে শিশির মনিরের কাছে যান। এখন আওয়ামী লীগের লোকরা আপনার কাছে আসে কিনা, শিশির মনির কি কি অবস্থা সেটা বলেন। অনেক অনেক আসে এই দেখছেন আওয়ামী লীগের লোকেরা আপনাকে বিষয়টা, হ্যাঁ হ্যাঁ মূল বিষয়টা হলো ভাই এখানে ওপেন ফর অল, ওপেন ফর অল। আওয়ামী লীগ বিএনপি চাইতেও আমাদের কাছে যেগুলো নিয়ে আসে এগুলো কমপ্লেক্স বিষয় নিয়ে আসে। কমপ্লেক্স বিষয়। যেমন আজকে এক মামলা করেছি যে 6 বার বেইল রিজেক্ট হয় নাই, রিজেক্ট হয়ে গেছে 6 বার। 6 বার 7ম বারের মতো আমাদের কাছে আসছে বেইল করার জন্য। তো এটা কোন দলের লোক আসলো এটা ইম্পর্টেন্ট না, ইস্যুটা থেকে গেলে আমাদের কাছে আসে। বিকজ আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে এরকম অপরচুনিটি দিয়েছেন এগুলো ডিল করার, আর কিছু না এখানে। আমার বিচারক বন্ধুরা আমাকে আমি ওনাদেরকে সরাসরি জিজ্ঞেস করি যে মানে তোমরা যে আসনে বসছো সেই আসনে মানুষের মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, মানে তোমরা একটা জামিন দিতে এত ভয় পাও কেন? মানে হিসাবটা কি? জামিন তো কাগজপত্র দিয়ে দিবা, জামিন হচ্ছে মানুষের, এটা মানে এই প্রশ্নে কোনো জবাব নাই। এখন আমি আশা করব যে বাংলাদেশে এরকম একটা ন্যায় বিচারের জায়গায় গড়ে ওঠে যেখানে মানুষ আসলে তার মতো করে মানে সিদ্ধান্ত। আবারও 15 সেকেন্ডে একটা সুযোগ দিতে জি জি চাচ্ছি, জি, যেহেতু রতন ভাই আল্লাহ বলেন, তাআলা বলেন রতন ভাই বলেন, বলেন অনুষ্ঠান শেষ। যারা জেলখানায় থাকে তারা হলো মজলুম। জি। কিন্তু আমি একটা হাদিস শরীফের উদ্ধৃতি দিয়ে বলছি, জি। বন্দি যারা মজলুম থাকে এতিম মিসকিনের সাথে বন্দি মজলুমকে মুক্ত করতে বলছে। হয়তো এই শিক্ষাটা এই হাদিসটার উপর বেশি মানে আমল করতেছে আমাদের শিশির ভাই, এই জন্য সবার জন্য উনি দাঁড়ায়। এটা মানবিক দৃষ্টিকোণ থেকে হতেই পারে। আমার কাছেও তাই মনে হয়। আমার কাছে শুধু মনে হয় যে প্রত্যেকটা মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, এবং সেই ন্যায় বিচারটা থেকে যদি সে কেন বঞ্চিত না হয় তার ধর্ম, বর্ণ, আদর্শ ইত্যাদির উপর ভিত্তি করে। অ্যাডভোকেট শিশির মনির, আপনি যদি কোনো শেষ কথা বলেন আমরা শেষ করি। না, আমি শুধু একটা শেষ কথা বলি, আসলে আইন পেশাটাকে আমি খুব এনজয় করি। আই লাভ দিস প্রফেশন। মাঝে মাঝে মনে হয় আমার জন্মই হয়েছিল মনে হয় আইনজীবী হওয়ার জন্য। I like books, I like court, I like interpretation of laws. I like and love it. Sometimes I love it more than my existence. এই জন্য এই পেশাটাকে নিয়ে অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু simply I do conduct my profession based on my profession. আমার আবারও মানে একটা ব্যক্তিগত কথা বলতে হয় যে আপনার মধ্যে আমি আপনার সিনিয়রের, লার্নেড মরহুম সিনিয়রের একটা বড় ছায়া দেখতে পাই আর কি। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যদিও মানে অনেক বিষয়ই তার সাথে আমার কোনো মত বা আদর্শের কোনো মিল হয় নাই, কিন্তু তিনিও আপনার মতো এরকম করে আইন পেশাটা এনজয় করতেন, এবং অনেক যেটাকে আপনি কমপ্লেক্স বলেন এরকম কমপ্লেক্স অনেক মামলা তিনিও আসলে করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ অ্যাডভোকেট শিশির মনির, আপনাকে ধন্যবাদ। এবং কামরুজ্জামান রতন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। অনেকগুলি বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন, আমাদের মতামত দিয়েছেন, দর্শকরা অনেকে উপভোগ করেছেন, অনেক দর্শক আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ দিয়ে আজকের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ যেই ভিডিওটি দেখলেন, যেই টকশোটি দেখলেন, এই টকশো দেখার পরে আপনার মূল্যবান মতামতটা আসলে কি সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, আজকের এই টকশোতে অ্যাঙ্কারিং করেছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন, এবং অতিথি হিসেবে ছিলেন ব্যারিস্টার শিশির মনির। প্রিয় দর্শক, ব্যারিস্টার শিশির মনির বিভিন্ন বিষয়ের উপর কথা বলেছেন। ব্যারিস্টার শিশির মনিরকে যারা না চেনেন তাদের উদ্দেশ্যে বলি, ব্যারিস্টার শিশির মনির বাংলাদেশ জামায়াত ইসলামীর একজন প্রধান সারির নেতা, এবং সে জামাত থেকে প্রার্থী ছিলেন, মনোনীত প্রার্থী ছিলেন এই শিশির মনির, কিন্তু সে সামান্য কিছু ভোটে হেরে গিয়েছে। আশা করি আপনারা যারা ওনার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। প্রিয় দর্শক, শিশির মনির সাহেবের কথাগুলি আপনার কাছে কেমন লেগেছে সে
বিএনপিকে উদ্দেশ্য করে অনেক রকমের কথা বলেছেন এবং জামাত আসলে সামনে কি করবে না করবে সেই বিষয়ের উপরও কিন্তু সে অনেক রকমের বক্তব্য রেখেছেন অনেক সময় ধরে। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, একটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।